আজকে আমরা উপপাদ্য 10.6 করব। উপপাদ্য 10.6। উপপাদ্য 10.6 কি দেওয়া আছে দেখো। কোনো বৃত্তের সমান যাগুলো বৃত্তটির কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। একটি বৃত্তের সমান যে যা, সেই যাগুলো বৃত্তটির কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, সেটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করব। আমরা প্রথমে যে কোনো একটি বৃত্তের চিত্র অঙ্কন করলাম। আমরা ধরলাম এই বৃত্তের কেন্দ্র ও। এখন এই বৃত্তের সমান যাগুলো বৃত্তটির কেন্দ্র থেকে সমদূরবর্তী, সেটা প্রমাণ করতে হবে। তো মনে করো এখানে আমরা এই অকেন্দ্রীয় বৃত্তের দুইটি যা অঙ্কন করলাম, যে দুইটি যা সমান। একটি যা মনে করো এবি, আর আরেকটি যা হলো সিডি। তাহলে এই এবি এবং সিডি যা দুইটি যদি সমান হয়, তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত থাকবে, সেটা আমরা প্রমাণ করব। তো দেখো, এবি যাটি বৃত্তের কেন্দ্র ও থেকে কতটুকু দূরত্বে অবস্থিত, সেই দূরত্ব নির্ণয়ের জন্য আমরা কি করব, এখানে কেন্দ্র ও থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করব। আবার সিডি এর দূরত্ব নির্ণয় করার জন্য কেন্দ্র ও থেকে সিডি এর উপর লম্ব অঙ্কন করব। ঠিক আছে। এখন এবি এর উপর অঙ্কন করা লম্বকে আমরা ধরলাম ও এম, আর সিডি এর উপর অঙ্কন করা লম্বকে আমরা ধরলাম ও এন। তো আমরা কি করেছি, এখানে অকেন্দ্রীয় বৃত্তের দুইটি সমান যা এবি এবং সিডি ধরেছি, এবং এবি এর দূরত্ব কেন্দ্র থেকে হলো ও এম, আর সিডি এর দূরত্ব কেন্দ্র থেকে হলো ও এন। এখন এই যা দুইটি যদি সমান হয়, তাহলে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এবি এবং সিডি যদি সমান হয়, তাহলে ও এম এবং ও এন সমান হবে, সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে। তোমরা লিখব, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুইটি সমান যা। ঠিক আছে। এবং এই যাগুলোর দূরত্ব নির্ণয় করার জন্য আমরা কি করেছি, ও এম এবি এর উপর লম্ব অঙ্কন করেছি, এবং ও এন সিডি এর উপর লম্ব অঙ্কন করেছি। তো আমরা লিখব, ও এম লম্ব এবি এবং ও এন লম্ব সিডি অঙ্কন করি। ও এম লম্ব এবি এবং ও এন লম্ব সিডি অঙ্কন করি। প্রমাণ করিতে হইবে ও এম ইকুয়াল টু ও এন। তো ও এম ইকুয়াল টু ও এন প্রমাণ করার জন্য এখানে আমরা দেখো ও এ এবং ও সি সংযোগ করব। স্কেল দিয়ে আমরা ও এ এবং ও সি সংযোগ করব। তো আমরা সেটা অঙ্কনে লিখব। ও এ এবং ও সি সংযোগ করি। প্রমাণ।
দেখো এখানে যখন আমরা ওএ এবং ওসি সংযোগ করেছি তখন এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটি ত্রিভুজ হলো ওএমএ আর একটি ত্রিভুজ হলো ওএনসি। এখন আমরা ওএমএ ত্রিভুজ এবং ওএনসি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করব। তাহলে দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করতে হলে দুইটি ত্রিভুজ থেকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য কি কি পাওয়া যায় সেগুলো আমরা লিখব। প্রমাণ: ত্রিভুজ ওএমএ এবং ত্রিভুজ ওএনসি হইতে পাই। কি কি পাওয়া যায় দেখো, এক নম্বরে এখানে দেখো ওএ হলো এই অকেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ এবং ওসি হলো অকেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ। তার মানে ওএ এবং ওসি হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, সুতরাং ওএ এবং ওসি সমান হবে। ওএ হলো ওএমএ ত্রিভুজের একটি বাহু আর ওসি হলো ওএনসি ত্রিভুজের একটি বাহু। তাহলে দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। আমরা এক নম্বরে পাই ওএ ইকুয়াল টু ওসি, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। দুই নম্বরে আমরা কি পাই দেখো, এখানে এই কোণ এবং এই কোণ সমান হবে, কোণ ওএমএ এবং কোণ ওএনসি সমান হবে, কারণ তারা প্রত্যেকেই 90 ডিগ্রি। যেহেতু আমরা ওএমএবি এর উপর লম্ব অঙ্কন করেছি সুতরাং এই কোণ 90 ডিগ্রি হবে, আর ওএনসিডির উপর লম্ব অঙ্কন করেছি সুতরাং ওএনসি কোণ 90 ডিগ্রি হবে। তাহলে কোণ ওএমএ ইকুয়াল টু হবে কোণ ওএনসি। কোণ ওএমএ ইকুয়াল টু কোণ ওএনসি, কারণ হলো প্রত্যেকেই 90 ডিগ্রি। আর 3 নম্বরে আমরা কি পাই দেখো, এখানে প্রশ্নতে দেওয়া ছিল এবি এবং সিডি সমান, এবি এবং সিডি দুইটি সমান যা। তো এবি আর সিডি যদি সমান হয় তাহলে এবি এর অর্ধেক এবং সিডি এর অর্ধেকও সমান হবে। তো এখানে দেখো ওএম যখন আমরা লম্ব অঙ্কন করেছি তখন ও হলো কেন্দ্র, এই অকেন্দ্রীয় বৃত্তের যা এবি এর উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে। আমরা আগে একটি উপপাদ্য পেয়েছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কেন্দ্র ও থেকে এবি যার উপর অঙ্কিত লম্ব ওএম এবি কে সমদ্বিখণ্ডিত করবে, সুতরাং এএম হবে এবি এর অর্ধেক। আবার এইদিকে ওএন সিডি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করবে, সুতরাং সিএন হবে সিডির অর্ধেক। তাহলে এবি এবং সিডি যেহেতু সমান দেওয়া ছিল সুতরাং এএম ইকুয়াল টু হবে সিএন। 3 নম্বর এএম ইকুয়াল টু সিএন, কারণ হলো এবি ইকুয়াল টু সিডি। এবি এবং সিডি সমান ছিল, তাহলে এবি এর অর্ধেক এবং সিডি এর অর্ধেক সমান হবে। তাহলে এখন আমরা কি পেয়েছি দেখো, এখন আমরা পেয়েছি এই বাহু মানে এই হলো এই ওএমএ ত্রিভুজ। তো ওএমএ ত্রিভুজের কোণ এম ছিল 90 ডিগ্রি, তার মানে ওএমএ ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ। আবার এইদিকে ওএনসি ত্রিভুজের কোণ এন হলো 90 ডিগ্রি, সুতরাং ওএনসি ত্রিভুজটিও হলো একটি সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর সমান, সুতরাং এই ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। আর এই শর্ত মতে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গসম। তো আমরা লিখব অতএব ত্রিভুজ ওএমএ ত্রিভুজ ওএমএ সর্বাঙ্গসম ত্রিভুজ ওএনসি। এখন ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয় তাহলে আমরা জানি যে সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। তাহলে ওএমএ ত্রিভুজ এবং ওএনসি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ যেহেতু সর্বাঙ্গসম, ওএমএ ত্রিভুজের ওএম বাহু ওএনসি ত্রিভুজের ওএন বাহুর সমান হবে, সুতরাং ওএম ইকুয়াল টু ওএন হবে। অতএব ওএম ইকুয়াল টু ওএন, তাহলে ওএম ইকুয়াল টু ওএন প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে।
এখন উপপাদ্য 10.7। তো উপপাদ্য 10.7 বলা হয়েছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যাগুলো দৈর্ঘ্য সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত যে যা, সেই যাগুলোর দৈর্ঘ্য সমান হবে। তো আমরা চিত্র অঙ্কন করব। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব। মনে করো এই বৃত্তের কেন্দ্র হলো ও। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যাগুলো সমান আমরা প্রমাণ করব। তো আমরা কি করব, এখানে দুইটি যা অঙ্কন করব, যে দুইটি যা এই বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। মনে করো বৃত্তের কেন্দ্র আমরা ধরলাম ও। তো একটি যা আমরা অঙ্কন করলাম এ বি, এবং আরেকটি যা আমরা অঙ্কন করলাম সিডি। ঠিক আছে, এখন এ বি এর দূরত্ব পাওয়ার জন্য আমরা ও থেকে এ বি এর উপর লম্ব অঙ্কন করব। সিডি এর দূরত্ব পাওয়ার জন্য ও থেকে সিডি এর উপর লম্ব অঙ্কন করব। আমরা মনে করলাম যে এ বি এর উপর অঙ্কন করা লম্ব ও এম, আর সিডি এর উপর অঙ্কন করা লম্ব ও এন। তো যেহেতু বলা হয়েছে এখানে কেন্দ্র থেকে সমদূরবর্তী যাগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এখানে এই যে দুইটি যা আমরা অঙ্কন করেছি এ বি এবং সিডি, এই দুইটি যা আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সমান দূরে অঙ্কন করেছি। তার মানে ও এম হচ্ছে এ বি এর দূরত্ব কেন্দ্র থেকে, আর ও এন হচ্ছে সিডি এর দূরত্ব কেন্দ্র থেকে। তাহলে ও এম এবং ও এন সমান দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে এ বি এবং সিডি এই যা দুইটি সমান। ঠিক আছে, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুইটি যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। ঠিক আছে, এখন আমরা ও থেকে এ বি এর উপর ও এম লম্ব অঙ্কন করেছি। ও এম লম্ব এ বি, এবং ও থেকে সিডি এর উপর লম্ব অঙ্কন করেছি ও এন লম্ব সিডি টানি বা অঙ্কন করি। তাহলে ও থেকে যখন এ বি এর উপর আমরা ও এম লম্ব অঙ্কন করেছি, ও এম হবে এ বি যার দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে, আর ও থেকে সিডি এর উপর ও এন লম্ব অঙ্কন করেছি। তো ও এন হবে বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি যার দূরত্ব। যেহেতু যা দুইটি সমদূরবর্তী, সুতরাং ও এম এবং ও এন সমান হবে। তাহলে আমরা এখানে লিখব অতএব ও এম ইকুয়াল টু ও এন। প্রমাণ করিতে হইবে এবি ইকুয়াল টু সিডি, মানে যা দুইটির দৈর্ঘ্য সমান। এবি ইকুয়াল টু সিডি। এবি এবং সিডি সমান প্রমাণ করার জন্য আমরা এখানে অঙ্কন করব। কি অঙ্কন করব দেখো, এখানে আমরা ও এ এবং ও সি সংযোগ করব। ও এ এবং ও সি সংযোগ করব। আমরা অঙ্কনে লিখব ও এ এবং ও সি সংযোগ করি।
সমান এখন দেখো ওএ এবং ওসি যখন সংযোগ করেছি তখন আবার আমরা এখানে দুইটি ত্রিভুজ পেয়েছি। একটি ত্রিভুজ হলো OMA এবং একটি ত্রিভুজ হলো ONC। তো এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। তাহলে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য কী কী পাওয়া যায় সেগুলো আমরা লিখব। ত্রিভুজ OMA এবং ত্রিভুজ ONC হইতে পাই কি পাওয়া যাবে দেখো। 1 নম্বর এখানে প্রশ্নতে দেওয়া ছিল OM এবং ON সমান, OM ইকুয়াল টু ON মানে দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান। এটি প্রশ্নতে দেওয়া আছে মানে প্রদত্ত। 2 নম্বর এখানে OA এবং OC হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OA এবং OC সমান হবে। OA ইকুয়াল টু OC কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ। আর 3 নম্বর এখানে যেহেতু আমরা OM লম্ব AB অঙ্কন করেছিলাম সুতরাং M কোণ হবে 90 ডিগ্রি, আবার ON লম্ব CD অঙ্কন করেছি সুতরাং N কোণ হবে 90 ডিগ্রি। তাহলে কোণ OMA এবং কোণ ONC হবে সমান কারণ প্রত্যেকেই 90 ডিগ্রি। 3 নম্বর কোণ OMA ইকুয়াল টু কোণ ONC কারণ হলো প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে কি পেয়েছি আমরা, OM OA এবং এই কোণ এই ত্রিভুজের ON OC এবং এই কোণের সমান। তো এখানে এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি ছিল সুতরাং এটি সমকোণী ত্রিভুজ হবে, আবার এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, তো এই ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর সমান, সুতরাং RHS শর্তমতে ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। অতএব ত্রিভুজ OMA সর্বাঙ্গসম ত্রিভুজ ONC। এখন ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তো দেখো OMA ত্রিভুজের AM বাহু ONC ত্রিভুজের CN বাহুর সমান হবে। তো আমরা লিখতে পারবো অতএব AM ইকুয়াল টু CN। AM ইকুয়াল টু CN কিন্তু প্রমাণ করিতে হইবে AB ইকুয়াল টু CD। তাহলে আবার দেখো এখানে বৃত্তের কেন্দ্র O থেকে AB যার উপর অঙ্কিত লম্ব ছিল OM, আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং AM হবে AB এর অর্ধেক। তাহলে AM এর যদি দ্বিগুণ করি আমরা তাহলে AB পেয়ে যাব। সুতরাং এখানে আমরা কি করব, উভয় দিকে 2 দিয়ে পূরণ করব। 2 দিয়ে পূরণ করলে এখানে হবে AM, বাম দিকে 2 দিয়ে পূরণ করলে ডান দিকেও 2 দিয়ে পূরণ করতে হবে, তো ডান দিকে 2 দিয়ে পূরণ করলে হবে twice CN ইমপ্লাইজ twice AM হবে AB আর twice CN হবে CD। তাহলে twice AM মানে AB আর twice CN মানে CD। তো AB ইকুয়াল টু CD প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে। এখন অনুশীলনী 10.4 এর 4 নম্বর প্রশ্ন দেখো। চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে অকেন্দ্রবিশিষ্ট দুইটি ঐককেন্দ্রিক বৃত্তকে একটি রেখা ABC এবং D বিন্দুতে ছেদ করে। চিত্র 10.25 প্রমাণ করো যে AB ইকুয়াল টু CD।
10.25 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে ও কেন্দ্র বিশিষ্ট দুইটি ঐককেন্দ্রিক বৃত্তকে একটি রেখা 4টি বিন্দুতে ছেদ করেছে। এ, বি, সি এবং ডি এই দুটি বৃত্তকে এই রেখাটি মোট 4টি বিন্দুতে ছেদ করেছে, এ, বি, সি এবং ডি বিন্দুতে। তাহলে এখন প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু সিডি। ঠিক আছে, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট দুইটি ঐককেন্দ্রিক বৃত্তকে একটি রেখা এ, বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করিতে হইবে এ বি ইকুয়াল টু সিডি। প্রমাণ করিতে হইবে এ বি ইকুয়াল টু সিডি। অঙ্কন। এখানে দেখো, আমরা যদি ছোট বৃত্ত নেই তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে বিসি হবে একটি যা এবং বড় বৃত্তের ক্ষেত্রে এডি হবে একটি যা। এখন আমরা যদি ওই বৃত্তের কেন্দ্র থেকে যার উপর একটি লম্ব অঙ্কন করি, মনে করো ও এম লম্ব আমরা অঙ্কন করেছি, এডি রেখার উপর আমরা ও থেকে একটি লম্ব ও এম অঙ্কন করেছি। তো আমরা অঙ্কনের মধ্যে লিখব ও এম লম্ব এডি অঙ্কন করি। ও এম লম্ব এডি অঙ্কন করি। প্রমাণ। এখন দেখো, বড় বৃত্তের ক্ষেত্রে এডি হলো যা এবং কেন্দ্র ও থেকে এই এডি যার উপর অঙ্কিত লম্ব হলো ও এম। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রে যা হলো এডি আর এডি যার উপর অঙ্কিত লম্ব হলো ও এম। তাহলে আমরা লিখব অতএব বড় বৃত্তের ক্ষেত্রে যা এডি এবং ও এম লম্ব এডি
তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, এবং এখানে বড় বৃত্তের ক্ষেত্রে এডি হলো যা, আর এডি যার উপর অঙ্কিত লম্ব, ওএম হলো বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব। সুতরাং এই ওএম এডিকে সমদ্বিখণ্ডিত করবে। যদি ওএম এডিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এএম ইকুয়াল টু হবে ডিএম। আমরা লিখব অতএব এএম ইকুয়াল টু ডিএম। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো ছোট বৃত্তের ক্ষেত্রে যা হলো বিসি, এবং যদি ওএম এডি এর উপর লম্ব হয় তাহলে ওএম বিসি এর উপরও লম্ব হবে, এবং ও ছোট বৃত্তেরও একটি কেন্দ্র। সুতরাং ছোট বৃত্তের ব্যাস যা হলো বিসি, এবং ছোট বৃত্তের কেন্দ্র ও থেকে বিসি যার উপর অঙ্কিত লম্ব হলো ওএম। তোমরা লিখবো আবার ছোট বৃত্তের যা বিসি এবং ওএম লম্ব বিসি, তাহলে কি হবে? এই বিসি যার উপর অঙ্কিত লম্ব ওএম বিসিকে সমদ্বিখণ্ডিত করবে, তখন বিএম ইকুয়াল টু হবে সিএম। অতএব বিএম ইকুয়াল টু সিএম। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা প্রমাণ করব এবি ইকুয়াল টু সিডি। তো দেখো এখানে এএম থেকে যদি আমরা বিএম মাইনাস করি তাহলে এবি থাকবে, আর এখানে ডিএম থেকে যদি আমরা সিএম মাইনাস করি তাহলে সিডি থাকবে। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণের বাম দিকে আছে এএম মাইনাস 2 নম্বর সমীকরণের বাম দিকে আছে বিএম ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের ডান দিকে আছে ডিএম মাইনাস 2 নম্বর সমীকরণের ডান দিকে আছে সিএম ইমপ্লাইজ এএম মাইনাস বিএম করলে থাকবে এবি ইকুয়াল টু ডিএম মাইনাস সিএম করলে হবে সিডি। তাহলে এবি ইকুয়াল টু সিডি প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ঠিক আছে। এখন উপপাদ্য 10.8 দেখো। উপপাদ্য 10.8-এ বলা হয়েছে বৃত্তের কোনো একটি চাপ দ্বারা বৃত্তটির বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণটির অর্ধেক। একটি বৃত্তের যে কোনো একটি চাপের দ্বারা বৃত্তটির বিপরীত বৃত্তাংশে যে পরিধিস্থ কোণ গঠিত হবে সেই কোণটি কেন্দ্রস্থ কোণটির অর্ধেক হবে, মানে কেন্দ্রে যে কোণ গঠিত হবে তার অর্ধেক হবে। তোমরা প্রথমে চিত্র অঙ্কন করব। দেখো প্রথমে আমরা একটি বৃত্তের চিত্র অঙ্কন করব। এই মনে করো একটি বৃত্ত, তার কেন্দ্র আমরা ধরলাম ও। এখন বলা হয়েছে বৃত্তের কোনো একটি চাপ দ্বারা, তো চাপ মানে আমরা আগে সংজ্ঞা পেয়েছিলাম যে বৃত্তস্থ যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশকে বলা হয় চাপ। তো এখানে আমরা বৃত্তস্থ দুইটি বিন্দু আমরা ধরব। মনে করো এই একটি বিন্দু আর এই একটি বিন্দু ধরলাম, তখন এই বৃত্তস্থ দুইটি বিন্দুর মধ্যবর্তী যে অংশ এই অংশটি হবে বৃত্তের একটি চাপ। এখন এই বিন্দুর নাম দিলাম আমরা এ, আর এই বিন্দুর নাম দিলাম বি।
এখন এই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত যে পরিধিস্থ কোণ, তো দেখো এই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কি হবে? পরিধিস্থ কোণ মানে কি বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত যে কোণ, সেই কোণকে বলা হয় পরিধিস্থ কোণ। এখন পরিধি বলতে আমরা কি বুঝি? পরিধি হলো একটি বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। তো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য মানে কি? যেমন মনে করো এই আমি একটি তার দিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? এই যে বৃত্ত, এখন এখানে যদি আমি কেটে এই তারটাকে যদি আমি লম্বা করি, তাহলে এই তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটি হবে ওই বৃত্তের দৈর্ঘ্য, অর্থাৎ ওই বৃত্তের পরিধি। আমরা সাধারণত বৃত্তের পরিধি 2πr সূত্র দিয়ে নির্ণয় করি। তো 2πr দিয়ে আমরা কি নির্ণয় করি? আসলে বৃত্তের পরিধি যে নির্ণয় করি সেটা হচ্ছে একটি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে? তো এখন এই দৈর্ঘ্যটি হলো বৃত্তের পরিধি। এখন এই এবি চাপের দ্বারা গঠিত পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণও বলা হতে পারে। তো বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ। এখন দেখো এবি চাপ বলতে এখানে দুইটি চাপ হয়। আমরা আগে দেখেছিলাম যে একটি বৃত্তের ক্ষেত্রে যে কোনো দুইটি বৃত্তস্থ বিন্দুর দ্বারা বৃত্ততে দুইটি বৃত্তচাপ গঠিত হয়। দেখো এই হলো একটি বৃত্তচাপ, যেটি হলো উপবৃত্তচাপ বা গৌণ বৃত্তচাপ, আর এই চাপটি হলো মুখ্য বৃত্তচাপ বা অধিবৃত্তচাপ। তার মানে এখানে এই এ এবং বি এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দুইটি চাপ আছে, এই বৃত্তের দুইটি চাপ আছে। তাহলে এখন আমরা এই চাপের উপর অবস্থিত যদি ধরি, তাহলে এই চাপকে চিহ্নিত করার জন্য আমরা এখানে আরও একটি বিন্দু নিয়ে নিলাম এবং সেই বিন্দুকে ধরলাম এক্স। এখন যদি আমরা AXB চাপ বলি, তাহলে কিন্তু এই চাপটি নির্দিষ্ট হয়ে যাবে। এখন এই চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত, তো এই চাপের বিপরীত বৃত্তাংশ হলো এই দিক। তখন এই বৃত্তাংশে বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ, তো পরিধিস্থ কোণ এই চাপের দ্বারা গঠিত পরিধিস্থ কোণ হবে এই চাপের প্রান্তবিন্দু দুইটাকে যদি আমরা বৃত্তের পরিধির সাথে সংযোগ করি, অর্থাৎ বৃত্তের পরিধির বা বৃত্তস্থ যে কোনো একটি বিন্দুর সাথে যদি আমরা চাপের এই প্রান্তবিন্দু দুইটিকে সংযোগ করি, তাহলে যে কোণ গঠিত হবে সেই কোণটি হবে এই চাপের দ্বারা গঠিত বিপরীত বৃত্তাংশে পরিধিস্থ কোণ। এবং এই যে কোনো একটি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা প্রমাণ করতে হবে। সেজন্য এখানে কেন্দ্রস্থ কোণ গঠন করতে হবে। তো কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের প্রান্তবিন্দু দুইটিকে যদি আমরা কেন্দ্রের সাথে সংযোগ করি, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে কেন্দ্রতে, সেই কোণটি হবে কেন্দ্রস্থ কোণ। তো এখন আমরা এই পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, সেটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো আমরা এখানে কি কি ধরেছি দেখো, আমরা অকেন্দ্রীয় একটি বৃত্ত ধরেছি এবং অকেন্দ্রীয় বৃত্তের AXB চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ আমরা ধরেছি। তো এখন আমরা এই যে পরিধিস্থ যে কোণ, সেই কোণের একটা নাম আমরা দিয়ে দেব। মনে করো পরিধিস্থ বিন্দুটি ছিল C, সুতরাং পরিধিস্থ কোণটি হবে ACB। আর কেন্দ্রের নাম আমরা ধরেছিলাম O, সুতরাং কেন্দ্রস্থ কোণ হবে AOB। তো এখানে ওটাকে আমি এখানে লিখছি, ঠিক আছে, কেন্দ্র ও। এখন প্রমাণ করতে হবে ACB কোণ AOB কোণের অর্ধেক। তো আমরা কি করব? প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। মনে করি অকেন্দ্রীয় বৃত্তের AXB চাপে, আর এই হলো চাপের চিহ্ন। AXB চাপে চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ
ACB এবং কেন্দ্রস্থ কোণ AOB প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। পরিধিস্থ কোণ হলো কোণ ACB, সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণ হলো কোণ AOB, তো AOB কোণের অর্ধেক হবে মানে হাফ অফ কোণ AOB। কোণ ACB হবে হাফ অফ কোণ AOB। ঠিক আছে, অঙ্কন। এখানে আমরা অঙ্কন করব ও এবং সি সংযোগ করব এবং ও এবং সি সংযোগী রেখাটাকে যে কোনো একটি বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করব। তো এখানে মনে করো আমরা ও সি সংযোগ করে সেটাকে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে অঙ্কনে আমরা লিখব সি ও সংযোগ করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। সি ও সংযোগ করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এখন প্রমাণ। যখন আমরা এখানে সি ও সংযোগ করেছি তখন এখানে দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটি ত্রিভুজ হলো AOC আর একটি ত্রিভুজ হলো BOC এবং CO বাহুকে সংযোগ করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এখানে দেখো AOC ত্রিভুজের একটি বাহু হলো OC, সেটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিঃকোণ উৎপন্ন হয় তাহা দূরবর্তী অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টির সমান হয়। তাহলে এখানে AOC ত্রিভুজের OC বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সুতরাং এখানে বহিঃকোণ উৎপন্ন হয়েছে AOD। এই কোণটি অন্তঃস্থ দূরবর্তী কোণ দুইটির সমষ্টির সমান হবে, মানে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান হবে। তো আমরা লিখব যেহেতু একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃকোণ দূরবর্তী অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টির সমান। অতএব AOC ত্রিভুজের OC বাহুকে বর্ধিত করা হয়েছে, এর ফলে বহিঃকোণ উৎপন্ন হয়েছে AOD।
তাহলে এই বহিঃকোণ AOD সমান হবে AOC ত্রিভুজের অন্তঃস্থ দূরবর্তী কোণ দুইটির সমষ্টির সমান, মানে কোণ OAC প্লাস কোণ OCA। কোণ AOD ইকুয়াল টু হবে কোণ OAC প্লাস কোণ OCA। অতএব ত্রিভুজ AOC হইতে পাই কোণ AOD ইকুয়াল টু কোণ OAC প্লাস কোণ OCA implies কোণ AOD ইকুয়াল টু, এখানে দেখো OA হলো বৃত্তের একটি ব্যাসার্ধ, আবার OC হলো বৃত্তের একটি ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান, তাহলে OA এবং OC যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OA এবং OC সমান হবে। এখন AOC ত্রিভুজের দুইটি বাহু সমান, OA এবং OC দুইটি বাহু সমান, তাহলে AOC ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এখন AOC ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা আরও একটি উপপাদ্য পেয়েছিলাম ত্রিভুজ চ্যাপ্টারে, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এখানে যেহেতু AOC ত্রিভুজের OA এবং OC এই দুইটি বাহু সমান, তাহলে OC বাহুর বিপরীত কোণ হবে কোণ OAC, আর OA বাহুর বিপরীত কোণ হবে কোণ OCA। তাহলে কোণ OAC এবং কোণ OCA সমান হবে। তাহলে এখানে কোণ OAC এবং কোণ OCA যদি সমান হয়, তাহলে কোণ OAC এর জায়গাতে আমি লিখতে পারবো কোণ OCA প্লাস কোণ OCA। সেটা কেন হয়েছে? কারণ কোণ OAC ইকুয়াল টু হলো কোণ OCA implies কোণ AOD ইকুয়াল টু, এখানে কোণ OCA প্লাস কোণ OCA সমান হবে টুয়াইস কোণ OCA, টুয়াইস কোণ OCA। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার এখানে ত্রিভুজ BOC হইতে আমরা কি পাই দেখো, BOC ত্রিভুজের OC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এখানে বহিঃকোণ উৎপন্ন হবে কোণ BOD, এই কোণ। তাহলে এই বহিঃকোণটি হবে এই ত্রিভুজের অন্তঃস্থ দূরবর্তী কোণ দুইটির সমষ্টির সমান, অর্থাৎ OBC এবং OCB এই দুইটি কোণের সমষ্টির সমান। তার মানে কোণ BOD ইকুয়াল টু হবে কোণ OBC প্লাস কোণ OCB। তাহলে আমরা লিখব আবার ত্রিভুজ BOC হইতে পাই, BOC হইতে কি পাই, কোণ BOD ইকুয়াল টু কোণ OBC প্লাস কোণ OCB। কোণ OBC প্লাস কোণ OCB। এই ত্রিভুজের ক্ষেত্রে আবার OB এবং OC হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে OB এবং OC সমান হবে। তখন BOC ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ, আর BOC সমদ্বিবাহু ত্রিভুজের আবার সমান বাহুর বিপরীত কোণ দুইটি সমান হবে। OC বাহুর বিপরীত কোণ হলো কোণ OBC, আর OB বাহুর বিপরীত কোণ হলো কোণ OCB। তাহলে OBC কোণ এবং OCB কোণ সমান হবে। তাহলে ইমপ্লাইজ কোণ BOD ইকুয়াল টু কোণ OBC। OBC আর OCB যেহেতু সমান, তাহলে আমি OBC এর জায়গাতে কোণ OCB লিখতে পারবো, প্লাস এখানে আছে কোণ OCB implies কোণ BOD ইকুয়াল টু OCB প্লাস OCB করলে হবে টুয়াইস কোণ
ও সি বি, এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখানে আমরা ওবিসি এর জায়গাতে ওসিবি লিখতে পেরেছি, কারণ হলো ওবিসি কোণ আর ওসিবি কোণ সমান। তো এখানে লিখবো আমরা কারণ কোণ ওবিসি ইকুয়াল টু কোণ ওসিবি। ঠিক আছে, এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এখানে এই ক্ষেত্রে ওবিসি কোণ এবং ওসিবি কোণ এই দুইটি সমান ছিল। তো আমরা কী করেছি, ওবিসি এর জায়গাতে ওসিবি লিখেছি। আমরা তো চাইলে ওসিবি এর জায়গাতে ওবিসি লিখতেও পারতাম, কিন্তু আমরা এখানে ওসিবি কোণ এনেছি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওসি এ কোণ এনেছি। কেন? কারণ হলো দেখো এখানে এই হলো ওসি এ কোণ আর এই হলো ওসি বি কোণ। যদি আমরা ওসি এ কোণের সাথে ওসি বি কোণ প্লাস করি তাহলে এসি বি কোণ পেয়ে যাব, যেটা হলো এই এএক্সপি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিদিষ্ট কোণ। সেজন্য আমরা ওসি এ এবং ওসি বি এনেছি। তাহলে যেহেতু ওসি এ এবং ওসি বি প্লাস করলে এখানে পরিদিষ্ট কোণ আমরা পেয়ে যাব এসিবি। সুতরাং 1 নম্বর সমীকরণে আছে টুয়াইস ওসি এ আর 2 নম্বর সমীকরণে আছে টুয়াইস ওসিবি। তো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা প্লাস করব। 1 প্লাস 2 ইমপ্লাইজ, 1 নম্বর সমীকরণের বাম দিকে ছিল কোণ এ ও ডি প্লাস 2 নম্বর সমীকরণের বাম দিকে কোণ বিওডি ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের ডান দিকে হলো কোণ টুয়াইস কোণ ওসি এ প্লাস 2 নম্বর সমীকরণের ডান দিকে হলো টুয়াইস কোণ ওসিবি ইমপ্লাইজ। এখন দেখো এওডি প্লাস বিওডি, এই কোণ হলো এওডি, এই কোণ হলো বিওডি, দুইটা কোণ প্লাস করলে হবে সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণের নাম হলো এ ও বি। তাহলে এওডি প্লাস বিওডি ইকুয়াল টু হবে কোণ এ ও বি ইকুয়াল টু, এখানে দুইটা থেকে 2 কমন আসবে। প্রথমটাতে থাকবে কোণ ও সি এ প্লাস দ্বিতীয়টাতে থাকবে কোণ ও সি বি implies কোণ AOB equal to 2 into কোণ OCA plus কোণ OCB, OCA কোণ plus OCB কোণ সমান হবে কোণ ACB। ACB implies, এখন এসিবি কোণের মান নির্ণয় করলে কোণ এসিবি ইকুয়াল টু, এসিবি এর সাথে 2 পূরণ আছে, সেটাকে এওবি এর সাথে আনলে ভাগ হবে, মানে কোণ এওবি বাই 2 হবে। আর কোণ এওবি বাই 2 মানে হলো হাফ অফ কোণ এওবি। তাহলে এওবি কোণ ছিল কেন্দ্রস্থ কোণ আর এসিবি কোণ ছিল পরিদিষ্ট কোণ। তো পরিদিষ্ট কোণটি হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে কোণ এসিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এওবি, প্রমাণিত। এখন দেখো কখনো কখনো এই উপপাদ্যটি মানে ডিরেক্ট এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া থাকতে পারে। যদি আমরা ঠিক উল্টাভাবে যদি বলি যে এখানে বলা হয়েছিল পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আমরা যদি উল্টাভাবে বলি যে কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ, যদি পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে পরিদিষ্ট কোণের দ্বিগুণ। যদি এইভাবে বলা হয় প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ, তখন একইভাবে এই দেখো এখানে কাজ শেষ হয়ে যাবে। এখানে কেন্দ্রস্থ কোণ হলো এওবি, পরিদিষ্ট কোণ হলো এসিবি, তো কেন্দ্রস্থ কোণ হলো পরিদিষ্ট কোণের দ্বিগুণ। তখন কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ যদি বলা হয় প্রমাণ করার জন্য, তাহলে এখানে প্রমাণ শেষ হয়ে যাবে। আর যদি পরিদিষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বলা হয় তাহলে এখানে শেষ হবে। ঠিক আছে।
এখন উপপাদ্য 10.9 দেখো। উপপাদ্যটি কি? কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান ও একই বৃত্তাংশস্থ কোণগুলো পরস্পর সমান। একটি বৃত্তের যে কোনো একটি চাপের উপর অবস্থিত একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান। তো আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করে নেই। দেখো, এই মনে করো আমরা একটি বৃত্তের চিত্র অঙ্কন করলাম। তার কেন্দ্র হলো ও। বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তো এখানে আমরা একটি চাপ চিহ্নিত করব, মানে আমরা বৃত্তস্থ দুইটি বিন্দু নেব। মনে করো একটি বিন্দু নিলাম এ এবং একটি বিন্দু নিলাম বি। তাহলে এই এ বি এবং বি এর মধ্যবর্তী যে অংশ, সেই অংশটি হলো একটি চাপ। অনুরূপভাবে এখানেও কি হলো, এই দিকেও একটি চাপ আছে। সুতরাং এই চাপকে নির্দিষ্ট করতে আমরা এখানে আরও একটি বিন্দু আমরা ধরে নেই, মনে করো এক্স। তাহলে এ এক্স বি চাপ যদি আমরা বলি, তখন এই চাপটি নির্দিষ্ট হয়ে যাবে। এখন বলা হয়েছে একই চাপের উপর দণ্ডায়মান মানে অবস্থিত এবং একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান। অর্থাৎ একই চাপের উপর অবস্থিত হতে হবে এবং একই বৃত্তাংশতে অবস্থিত হতে হবে। তো যে কোণগুলো একই চাপের উপর এবং একই বৃত্তাংশস্থ কোণ, সেই কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে দেখো, এই এ এক্স বি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত একটি কোণ আমরা ধরলাম এ সি বি। এই চাপের দুইটি প্রান্তবিন্দু আমরা বিপরীত বৃত্তাংশে বৃত্তস্থ যে কোনো একটি বিন্দু আমরা সি যদি ধরি, আর সেই সি বিন্দু থেকে এই চাপের প্রান্তবিন্দু দুইটি সংযোগ করলে এই চাপের উপর অবস্থিত বিপরীত বৃত্তাংশে গঠিত একটি কোণ আমরা পেয়ে যাব। আবার এই চাপের দ্বারা গঠিত, মানে যেহেতু একই চাপের দ্বারা বলা হয়েছে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এ এক্স বি চাপের উপর এই একই বৃত্তাংশতে গঠিত আরও একটি পরিদিষ্ট কোণ আমরা অঙ্কন করব। মানে এখানে আমরা কি করব, এখানে আরও একটি বিন্দু আমরা ধরব ডি, এবং এই চাপের এ এক্স বি চাপের প্রান্তবিন্দু দুইটাকে আমরা কি করব, ওই ডি বিন্দুর সাথে সংযোগ করব। তাহলে এখানে বিপরীত বৃত্তাংশে গঠিত আরও একটি কোণ হলো কোণ এডিবি। এখন দেখো, এখানে এসি বি কোণ এবং এডিবি কোণ, এই দুইটি কোণই এ এক্স বি চাপের উপর অবস্থিত এবং একই বৃত্তাংশতে অবস্থিত। এখন প্রমাণ করতে হবে এই দুইটি কোণ সমান, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একই বৃত্তাংশস্থ কোণগুলি সমান। তোমরা এখানে যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এ এক্স বি চাপের উপর দণ্ডায়মান এবং একই বৃত্তাংশস্থ কোণ কোণ এসিবি এবং কোণ এডিবি প্রমাণ করিতে হইবে। এখন এই এসিবি কোণ এবং এডিবি কোণ দুইটি সমান, প্রমাণ করিতে হইবে
প্রমাণ করিতে হইবে কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিবি। অঙ্কন আমরা কি করব দেখো, এখানে আমরা এএক্সপি চাপের দুইটি প্রান্তবিন্দু কেন্দ্রের সাথে সংযোগ করব। কেন্দ্র হলো ও থেকে আমরা ও এ এবং ও বি সংযোগ করব। তো ও এ এবং ও বি যদি আমরা সংযোগ করি তাহলে এএক্সপি চাপের দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা অঙ্কনের মধ্যে কি করলাম, ও এ এবং ও বি সংযোগ করি। প্রমাণ, এখানে ও এ এবং ও বি সংযোগ করার ফলে আমরা এএক্সবি চাপের দ্বারা বৃত্তটির কেন্দ্রে গঠিত কোণ পেয়েছি। এখন আমরা উপপাদ্য 10.8-এ প্রমাণ করেছিলাম যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত বিপরীত বৃত্তাংশ বৃত্তের একটি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে এএক্সবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি এবং পরিধিস্থ একটি কোণ হলো এসিবি। সুতরাং এসিবি কোণ হবে এ ও বি কোণের অর্ধেক। অনুরূপভাবে আবার এখানে এডিবি কোণ হলো এএক্সবি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ এবং এও বি হলো একই চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। সুতরাং এডিবিও হবে এও বি কোণের অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা লিখব, আমরা জানি বৃত্তের কোনো একটি চাপের দ্বারা বিপরীত বৃত্তাংশে গঠিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মানে উপপাদ্য 10.8। তাহলে অতএব এখানে এএক্সবি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হলো এওবি আর পরিধিস্থ কোণ হলো এসিবি। তাহলে এসিবি হবে এওবি এর অর্ধেক। অতএব কোণ এসিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এওবি। এই সমীকরণকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। আবার এএক্সবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো এওবি এবং পরিধিস্থ আরেকটি কোণ হলো এডিবি। তাহলে এডিবি হবে এওবি এর অর্ধেক এবং কোণ এডিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এওবি। এই সমীকরণকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর দুইটা সমীকরণের দেখো ডান দিক সমান, হাফ অফ এওবি হাফ অফ এওবি। তাহলে বাম দিক দুইটাও সমান হবে, অর্থাৎ কোণ এসিবি ইকুয়াল টু হবে কোণ এডিবি। 1 ও 2 হইতে পাই 1 ও 2 হইতে পাই কি পাই, কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিবি। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিবি প্রমাণিত হয়ে গেল।
প্রুভড। ঠিক আছে।